হ্যালো এভরিওয়ান, ডিভিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিভিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 7 জিওগ্রাফি চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 থেকে খুব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর দিয়েছি, ইম্পর্টেন্ট, এগুলো অবশ্যই পড়তে হবে। এই চ্যাপ্টারটা আমি অলরেডি বুঝিয়ে দিয়েছি, প্লেলিস্ট ভিজিট করো, লাইন ভিত্তিক বোঝানো আছে, প্লেলিস্ট থেকে দেখে নিতে পারবে। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। আচ্ছা, সবার আগে আমাদের প্রশ্ন কি, দাগিমা রেখাগুলির বৈশিষ্ট্য লেখো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো, দাগিমা রেখার বৈশিষ্ট্য হিসেবে আমরা কি দিতে পারি না, দাগিমা রেখাগুলোর মান কি হয় না, মূল মধ্যরেখার পূর্ব পশ্চিমে এটার দিকে বৃদ্ধি পায়। ঠিক আছে, দাগিমা রেখার সর্বনিম্ন যেটা মান হয় সেটা কত হয় না, 0 ডিগ্রি হয়। ওকে, 0 ডিগ্রি হয়। সর্বোচ্চ কত হয়, 180 ডিগ্রি হয়। ঠিক আছে, এবার দাগিমা রেখাগুলি পৃথিবীকে কোন দিকে ঘিরে থাকে বা কোন দিকে বেষ্টন করে থাকে না, দাগিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণ দিকে ঘিরে থাকে, যেটা আমরা বলতে পারি। ঠিক আছে, এবার প্রত্যেকটা দাগিমার একটা কৌণিক যোগফল হয়, সেই যোগফল কত হয় না, 180 ডিগ্রি হয়ে থাকে। ঠিক আছে, দাগিমা রেখাগুলো কিন্তু সমান্তরাল হয় না। ওকে, এবার এই যে ডিসকাশনটা আমরা লেখার সময় কিভাবে লিখবো, আমরা তো এভাবে লিখতে পারবো না। লেখার সময় কি লিখবো না, বিস্তার সবার আগে পয়েন্ট লিখবো দাগিমা রেখাগুলি পৃথিবীকে উত্তর দক্ষিণে বেষ্টন করে আছে, আকৃতি ও দৈর্ঘ্য এটা একটা পয়েন্ট করব। এই পয়েন্টে লিখবো প্রত্যেকটি দাগিমা রেখা অর্ধবৃত্ত এবং দৈর্ঘ্য সমান। মান এটা একটা পয়েন্ট করব। পয়েন্ট করে আমরা লিখব দাগিমা রেখাগুলির মান মূল মধ্যরেখার পূর্ব ও পশ্চিম দিকে ক্রমশ বৃদ্ধি পায়। দাগিমা রেখার সর্বনিম্ন মান কত না, 0 ডিগ্রি। এটা ডিগ্রি হবে, 0 লিখে ওপরে একটা গোল্লা দেবে, ছোট্ট করে ডিগ্রি লিখবে। ওকে, দাগিমা রেখার সর্বোচ্চ মান হচ্ছে 180 ডিগ্রি। কৌণিক যোগফল পয়েন্ট করে লিখব প্রত্যেকটা দাগিমার কৌণিক যোগফল 180 ডিগ্রি। আকৃতি পয়েন্ট করব, লিখব দাগিমা রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়, দুই মেরুতে এগুলো মিলিত হয়েছে বা মিলেছে। ঠিক আছে, বোঝা গেল। নেক্সট আমরা লিখব অক্ষরেখার সঙ্গে দাগিমা রেখার সম্পর্ক। অক্ষরেখাগুলি দাগিমা রেখাকে সর্বদা লম্বভাবে 90 ডিগ্রি কোণে ছেদ করে। কত ডিগ্রি, 90 ডিগ্রি। ওকে, স্থানীয় সময়ের সঙ্গে সম্পর্ক। দেখো, এই যে আমাদের প্রশ্নটা আছে, এই প্রশ্নটা আমাদের একটু বড় প্রশ্ন। ঠিক আছে, অর্থাৎ 3 নম্বরের প্রশ্ন। সো 3 নম্বরের প্রশ্ন হলে আমাদের একটু লিখতে হবে। যদি আমাদের এটা 2 নম্বরে দিত তো প্রথম পয়েন্টটা লিখে ছেড়ে দেবো, তাতেও হবে। বাট 3 নম্বর যখন দিয়েছি, 3টা পয়েন্ট আমাদের দিতেই হবে। নেক্সট হচ্ছে স্থানীয় সময়ের সঙ্গে সম্পর্ক। এখানে দেব একই দাগিমা রেখায় অবস্থিত প্রতিটি স্থানে একই স্থানীয় সময় হয়। প্রধান রেখা, এখানে লিখব প্রধান রেখাগুলি বা প্রধান দাগিমা রেখাগুলি হলো মূল মধ্যরেখা যার মান 0 ডিগ্রি। জলবায়ুর সঙ্গে সম্পর্ক 0 ডিগ্রি, এখানেই কিন্তু কমপ্লিট লাইন। তারপরে হচ্ছে জলবায়ুর সঙ্গে সম্পর্ক, এখানে দেব একই দাগিমা রেখার উপর অবস্থিত বিভিন্ন স্থানের মধ্যে জলবায়ুর পার্থক্যটা লক্ষ্য করা যায়। হলো পরের প্রশ্ন, জিপিএস এর ব্যবহার লেখো। ভেরি 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 ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রশ্ন পড়তে হবে। এটা কি লিখছি আমরা, জিপিএস এর ব্যবহার পয়েন্ট করব। বর্তমানে পৃথিবীতে কৃত্রিম উপগ্রহের কার্যপ্রণালী যতই বৃদ্ধি পাচ্ছে, জিপিএস এর ব্যবহারও কিন্তু বেড়ে চলেছে বা ক্রমান্বয়ে বেড়ে চলেছে। লিখব সঠিক অবস্থান নির্ণয়। জিপিএস এর মাধ্যমে আমরা কি করতে পারি না, আমরা বলতে পারি যে কোনো একটা ধরো যান, যেমন ধরো ধরতে পারি আমরা একটা বিমান, বা আমরা ধরতে পারি একটা গাড়ির মধ্যে যদি জিপিএস থাকে, বা ধরো একটা জাহাজ। ওকে, সেই কোনো একটা টেকনিক্যাল প্রযুক্তিকে বা আমরা প্রযুক্তিকে কাজে লাগিয়ে বলতে পারি তার প্রপার অবস্থানটা কোথায় আছে, কোন জায়গায় সেই গাড়িটা রয়েছে বা জাহাজটা রয়েছে বা বিমানটা রয়েছে, সেটা আমরা জানতে পারি কিসের সাহায্যে, জিপিএস সাহায্যে। ওকে, তো আমরা কি লিখব যে কোনো স্থানের পয়েন্ট করছি সঠিক অবস্থান নির্ণয়। জিপিএস এর মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা সহজেই পরিমাপ করা যায়। ওকে, যানবাহন সংক্রান্ত তথ্য, জাহাজ, বিমান, এমনকি সড়ক পথে এই প্রযুক্তিকে কাজে লাগিয়ে যে কোনো যানের সঠিক দিশা অবস্থান নির্ণয় করা যায়। ওকে,
নেক্সট হচ্ছে প্রতিরক্ষামূলক কাজে। প্রতিরক্ষামূলক কাজে অর্থাৎ সেনাবাহিনীতে যেটা আমরা বলতে পারি, ঠিক আছে। প্রতিরক্ষার ক্ষেত্রে বিভিন্ন দেশের সেনাবাহিনীর নিকট এটি একটি সর্বাধুনিক প্রযুক্তিমূলক হাতিয়ার, ঠিক আছে। অর্থাৎ জিপিএসটা থাকলে কি হচ্ছে, যে কোনো জিনিসটা কোন জায়গায় অবস্থান করছে বা কোন জায়গায় রয়েছে সেটা কিন্তু আমরা প্রপার জানতে পারছি। ওকে, নেক্সট হচ্ছে জরিপ কার্যে এই পয়েন্টে লিখবো, বর্তমানে পৃথিবীর কোনো অঞ্চলকে জরিপ করার জন্য শহর পরিকল্পনা এবং ইঞ্জিনিয়ারিং জরিপ কাজে মৌজা মানচিত্রের সীমানা নির্ধারণে জিপিএস প্রযুক্তি একটি দক্ষ যন্ত্র হিসাবে ব্যবহার করা হয়, ঠিক আছে, বোঝা গেল। অর্থাৎ যে কোনো জায়গার ক্ষেত্রে যাকে বলতে পারেন সার্ভে করার জন্য জিপিএসকে আমরা ব্যবহার করে থাকি। ওকে, নেক্সট হচ্ছে ম্যাপ প্রস্তুতিতে উপগ্রহ চিত্রের দ্বারা মানচিত্র প্রস্তুতিতে আজকাল জিপিএস পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওকে, আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান, অর্থাৎ বায়ুমণ্ডলের আবহাওয়ার বিভিন্ন অবস্থান, যেমন আমরা বলতে পারি ঝড় বৃষ্টি কীরকম পরিস্থিতি সেটাই, তুষারপাত সম্পর্কে যাবতীয় তথ্য দ্রুত জানার জন্য বা আহরণ করতে যাকে আমরা বলি জিপিএস পরিষেবার সাহায্য নেওয়া হয়। ওকে, নেক্সট হচ্ছে সঠিক জ্যামিতিক অবস্থান নির্ণয় করতে। সঠিক জ্যামিতিক অবস্থান নির্ণয় করতে কি বলেছে না, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেমকে প্রত্যক্ষভাবে সাহায্য করে কে না, জিপিএস প্রযুক্তি। ওকে, ফলে যে কোনো বস্তু যেমন পাওয়ার লাইন্স, বিল্ডিংস, তারপরে প্রপার্টি বাউন্ডারিজ প্রভৃতির সঠিক জ্যামিতিক অবস্থান নির্ণয় করা যায় কিসের সাহায্যে না, জিপিএসের সাহায্যে। তাহলে আমরা কি জানতে পারলাম, পয়েন্টটা ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে এবং এই পয়েন্টটাকে দেওয়ার চেষ্টা করবে। কি জানতে পারলাম না, জিওগ্রাফিক্যাল ইনফরমেশন সিস্টেম, দ্যাট মিনস জিআইএস যাকে আমরা বলি, কে আমরা সাহায্য করে কে না, জিপিএস সাহায্য করে। এর ফলে কি হচ্ছে না, যেমন আমরা বলতে পারি কোনো বস্তু, যেগুলো বস্তু বলতে কি না, পাওয়ার লাইন্স, তারপরে প্রপার্টি বাউন্ডারিজ, তারপরে বিল্ডিংস, এর জ্যামিতিক অবস্থানটা, ঠিক আছে, জিওগ্রাফিক্যাল অবস্থান বা জ্যামিতিক অবস্থানটা নির্ণয় করা হয় কিসের সাহায্যে, জিপিএসের সাহায্যে। ওকে, নেক্সট হয়ে গেল পরের প্রশ্ন বলছে নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন। নিরক্ষরেখাকে বিষুবরেখা বলা হয় কেন, কারণ পৃথিবীর একেবারে মাঝখান দিয়ে পূর্ব পশ্চিমে পৃথিবী বেষ্টনকারী পূর্ণবৃত্ত কাল্পনিক রেখাটি হলো নিরক্ষরেখা। কি বললাম আমি, পৃথিবীর একেবারে মাঝখান অর্থাৎ মাঝ বরাবর পূর্ব পশ্চিমে পৃথিবীর বেষ্টনকারী পূর্ণবৃত্ত কাল্পনিক রেখা হচ্ছে নিরক্ষরেখা। দেখো, নিরক্ষরেখা, মূল মধ্যরেখা, অক্ষরেখা, ঠিক আছে, এইগুলো পরীক্ষায় আসে, প্রত্যেকটা ড্রয়িং ভালো করে করবে। ওকে, যদি ইন্টারনেট খুলবে, ইন্টারনেটে ছবি অ্যাভেলেবেল থাকে, যদি অসুবিধা হয় আমাকে কমেন্টস করবে, আমি তোমাদের কমেন্টটাকে দিয়ে দেবো। ওকে, যাই হোক, যার মান কত না 0 ডিগ্রি, এই রেখাটির মান 0 বলে এর নাম হচ্ছে নিরক্ষরেখা, যার কোনো অক্ষ নেই। ওকে, নেক্সট, লম্বভাবে পতিত সূর্যরশ্মি লিখব, পৃথিবীর অক্ষ কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে থাকার পরিক্রমণকালে কক্ষপথে পৃথিবীর সারা বছর এমনভাবে অবস্থান করে যে নিরক্ষরেখার ওপর সূর্যরশ্মি লম্বভাবে পড়ে। ফলে নিরক্ষরেখা সারা বছরে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয়, অর্থাৎ দিন যদি 12 ঘন্টা হয়, দৈর্ঘ্য সমান মানে দিন রাত সমান, অর্থাৎ দিন 12 ঘন্টা হলে রাত তো 12 ঘন্টা হয়, ঠিক আছে। নেক্সট, পরের পয়েন্ট হচ্ছে ছায়াবৃত্তের অবস্থান। এই পয়েন্টে আমরা দেব পৃথিবী গোলাকার বলে পৃথিবীর কেন্দ্র এবং ছায়াবৃত্তের কেন্দ্র এক হয়। ওকে, তাই পরিক্রমণের সময় ছায়াবৃত্ত যে অবস্থায় থাকুক না কেন, নিরক্ষরেখাকে সারা বছরই দুটি সমানভাবে ভাগ করা হয়ে থাকে বা ভাগ করা যায়। ফলে নিরক্ষরেখাতে সারা বছরই দিন রাত্রিটা সমান হয়, অর্থাৎ 12 ঘন্টা যেখানে দিন হয় সেখানে 12 ঘন্টা রাত্রি হয়। ওকে, নেক্সট, বিষুব কথাটার অর্থ কি? বিষুব কথার অর্থ আমরা বলতে পারি, যার অক্ষরিক অর্থ হচ্ছে ইকুয়াল বা সমান, ঠিক আছে। পৃথিবীতে দিন রাত্রির সমান হলে একে বিষুব বলা হয়, অর্থাৎ নিরক্ষরেখা
রেখায় সারা বছরে দিন রাত্রির দৈর্ঘ্য সমান হয় বলে নিরক্ষরেখাকে আমরা বিষুবরেখা বলি। তাহলে নিরক্ষরেখাকে কেন বিষুবরেখা বলি, এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় আমাদের আসে। আমরা কি বলতে পারি না, পৃথিবীতে দিন রাত্রির সময় হয় সমান যখন হয় তাকে আমরা বিষুব বলে থাকি। আর নিরক্ষরেখায় সারা বছরে দিন রাত্রির যেহেতু সমান হয় বা দিন রাত্রির দৈর্ঘ্যটা যেহেতু সমান হয়, তাই আমরা নিরক্ষরেখাকে বিষুবরেখা বলে থাকি। হলো পরের প্রশ্ন হচ্ছে স্থানীয় সময়। এবার স্থানীয় সময়টা দেখো, পৃথিবীর পশ্চিম থেকে পূর্বে অবস্থানের ফলে পৃথিবীর কোনো না কোনো দ্রাঘিমা রেখা সূর্যের সামনে আসে। কেন আসে? যেহেতু পৃথিবী পশ্চিম থেকে পূর্বে আবর্তন করছে। ওকে, অর্থাৎ সূর্যরশ্মি প্রতিটি দ্রাঘিমা রেখার উপর লম্বভাবে পতিত হয় বা পড়ে। এইভাবে কোনো দ্রাঘিমা রেখায় সূর্যের সর্বোচ্চ উন্নতির ওপর দুপুর 12টা ধরে দিনের বাকি সময় হিসাব করা হয়। এইভাবে আকাশে সূর্যের অবস্থান অনুসারে যে কোনো নির্ধারণ করা সূর্যের যে অবস্থানটা সেটা অনুসারে কি করা হয় না, যে সময়টা নির্ধারণ করা হয় তাকে আমরা স্থানীয় সময় বলে থাকি। তাহলে স্থানীয় সময়টা আমরা কি বুঝলাম হচ্ছে পশ্চিম থেকে পূর্বে যেহেতু পৃথিবী আবর্তন করছে, সেখানে কোনো না কোনো দ্রাঘিমা রেখাটা কি হচ্ছে না সূর্যের সামনে আসছে এবং সূর্য সেখানে কি করছে, লম্বভাবে কিরণ দিচ্ছে দ্রাঘিমা রেখার ওপর। ওকে, এবার সূর্যের সর্বোচ্চ উন্নতির ওপর দুপুর 12টা সময় ধরে বাকি সময়ের কিন্তু হিসাব করা হয়। ঠিক আছে, সেই জন্য কি হয়, সূর্যের অবস্থান অনুসারে যে সময় নির্ধারণ করা হয় তাকে আমরা স্থানীয় সময় বলে থাকি। যেমন উদাহরণ হিসাবে আমরা দিতে পারি, কলকাতায় 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব যখন সূর্যের উন্নতি সর্বোচ্চ, তখন কলকাতায় স্থানীয় সময় দুপুর 12। ঠিক সেই মুহূর্তে দিল্লির স্থানীয় সময় কত হবে না, সকাল 11টা 14 মিনিট 36 সেকেন্ড। হলো নেক্সট, অপর নাম দেব সূর্যের অবস্থান অনুসারে স্থানীয় সময় নির্ধারণ হয় বলে সূর্যকে প্রাকৃতিক ঘড়ি বলা হয়, সময়কে সৌর সময় বলা হয়। দেখো আগেকার দিন আমরা জানি তখন দিনের যে প্রহরগুলো হিসাব করা হতো কি দিয়ে না, সূর্যকে দেখে, সূর্যের ছায়া দেখে আমরা হিসাব করতাম, তাই তো সূর্যের অবস্থান অনুযায়ী কিন্তু স্থানীয় সময়টা নির্ধারণ করা হয় বলে সূর্যকে প্রাকৃতিক ঘড়ি আমরা বলে থাকি। নেক্সট, ভারতের প্রমাণ সময় এই যে প্রশ্ন আছে এতে আমরা কি দেব, উত্তর কি দেব, একটি দেশে অসংখ্য দ্রাঘিমা রেখা থাকে, ফলে সেই দেশে 1 ডিগ্রিতে 4 মিনিট সময়ের পার্থক্য অনুসারে একাধিক স্থানীয় সময় পরিলক্ষিত হয়। ফলে দেশের কাজকর্ম চালাতে খুবই কি হয়ে থাকে না, প্রবলেম ফেস করতে হয় বা অসুবিধার সৃষ্টি হয়। এই প্রবলেমকে দূর করার জন্য দেশের মধ্যবর্তী একটি নির্দিষ্ট দ্রাঘিমা রেখায় স্থানীয় সময় অনুসারে ওই দেশের সব কাজ চালানো হয় এবং ওই দ্রাঘিমা স্থানীয় সময়কেই সেই দেশের প্রমাণ সময় ধরা হয়। ক্লিয়ার? তাহলে ভারতের ক্ষেত্রে 82 ডিগ্রি, এটা হবে 82 যাকে বলা হয় 82 ডিগ্রি 30 মিনিট। ওকে, ওপরে একটা ডট দিয়ে আমরা 30 মিনিট করি, এটা 30 মিনিট পূর্ব দ্রাঘিমা রেখাটি প্রায় দেশের মাঝখান দিয়ে গেছে, তাই ওই দ্রাঘিমা রেখা স্থানীয় সময়কে ভারতের প্রমাণ সময় আমরা বলে থাকি, বা যাকে আমরা ইংলিশে কি বলি না, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। ওকে, ক্লিয়ার? তাহলে 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব দ্রাঘিমাটি ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদ শহরের ওপর দিয়ে চলে গিয়েছে। ওকে, তাহলে 82 ডিগ্রি 30 মিনিট প্রমাণ দ্রাঘিমার স্থানীয় সময় অনুসারে ভারতের যে সরকারি বেসরকারি অফিস, তারপরে বেতার, যাকে টেলিভিশন আমরা বলে থাকি, সম্প্রসারণ ইত্যাদি যে কাজগুলো আছে এগুলো পরিচালিত হতে থাকে। ঠিক আছে, কি অনুযায়ী না 82 ডিগ্রি 30 মিনিট প্রমাণ দ্রাঘিমার স্থানীয় সময় অনুসারে ভারতের যে কোনো সরকারি বেসরকারি অফিস, বেতার, রেল চলাচল, তারপরে টেলিভিশন, এই সম্প্রচারণ ইত্যাদি কাজকর্মগুলো পরিচালিত হয়। ঠিক আছে, ভারতীয় প্রমাণ সময়
যে আমরা বলতে পারি গ্রিনিচের প্রমাণ সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। কোথার থেকে? ভারতের যে প্রমাণ সময় সেটা গ্রিনিচের প্রমাণ সময় থেকে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে আছে। কারণটা কি? ভারতের যে প্রমাণ দ্রাঘিমা গ্রিনিচের থেকে 82 ডিগ্রি 30 মিনিট পূর্বে অবস্থান করছে, সেই জন্য 5 ঘন্টা 30 মিনিট কিন্তু এগিয়ে থাকে। হলো। পরের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, মূল মধ্যরেখা। তো মূল মধ্যরেখাটা আমরা কি লিখতে পারি না, ভূগোলকের অন্তর্গত 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটি মূল মধ্যরেখা বলা হয় বা মূল মধ্যরেখা নামে পরিচিত। কোনটা? না, যে গোলক রয়েছে, গোলকের যে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখাটা সেটা মূল মধ্যরেখা নামে পরিচিত। কাল্পনিক অবস্থানটা কি? এই রেখাটা লন্ডনের গ্রিনিচ মান মন্দিরের ওপর দিয়ে কল্পনা করা হয়েছে। ওকে, এটা এর আগে আমি বোঝানোর সময় অনেকবার বলেছি। পৃষ্ঠা হিসাবে মূল মধ্যরেখাটি উত্তরের সুমেরুর থেকে দক্ষিণে প্রতিটা অক্ষরেখাকে মূল মধ্যরেখা প্রায় লম্বভাবে ছেদ করেছে। ওকে, কুমেরু পর্যন্ত বিস্তৃত এই রেখাটি অর্ধবৃত্তাকার, অর্ধবৃত্তাকার মানে পুরো গোল নয়। গুরুত্ব হিসাবে আমরা বলতে পারি কি, পৃথিবীকে পূর্ব পশ্চিম গোলার্ধে বিভক্ত করেছে। মূল মধ্যরেখা স্থানীয় সময়কে সারা পৃথিবীর প্রমাণ সময় হিসাবে ধরা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট লাইন, শূন্যস্থান পূরণে আসে। ঠিক আছে, তো মূল মধ্যরেখা স্থানীয় সময়কে সারা পৃথিবীর প্রমাণ সময় হিসাবে ধরা হয়ে থাকে। তো আজকের জন্য এতটা, এগুলো পড়ো ভালো করে। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। এখনের জন্য এটুকু, বন্ধুদের সঙ্গে লাইক শেয়ার করো। খুব